দেশপ্রেম হলো গিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যাদের আপনি মন্ত্রী বানান তার চেহারা কেমন, তার রেজাল্ট কেমন, মানে A+ না গোল্ডেন A+ যাই বানান আপনি, আমার কোনো আপত্তি নেই, দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম হলো 1 নাম্বার চিন্তার ব্যাপার। সে দেশকে ভালোবাসে কিনা, দেশের জনগণকে ভালোবাসে কিনা, এরকম লোককে যদি আপনি মন্ত্রী বানান তাহলে তাকে আর বলতে হবে না আপনি এটা করেন, তাকে বলতে হবে না বাজার ঠিক করেন, সে নিজেই বাজার ঠিক করবে। এখন সে যদি এই দেশটাকে দেশ মনে না করে, সে যদি মনে করে যে এটাকে আগের গভর্নমেন্টকে, আওয়ামী লীগ গভর্নমেন্টকে দেখছি, আওয়ামী লীগ গভর্নমেন্টের মন্ত্রীরা কি করছে, তারা মনে করছে তার দেশ এটা না, তার দেশ হলো কানাডা, তার দেশ হলো বেলজিয়াম, অথবা তার দেশ হলো মালয়েশিয়া। এইটা হলো তার লুটপাটের জায়গা, এখানে লুটপাট করব, ওখানে রাখবো, অথবা তার দেশ সিঙ্গাপুর। ওই লোকগুলি আমরা চাই না ভাই। আমি এমন লোক চাই যে নাকি ভুল করুক, শুদ্ধ করুক, যে মনে করে এই দেশের মাটি তার জায়গা। দেখেন আওয়ামী লীগের মন্ত্রীরা কিন্তু কেউ এই দেশের মাটিতে নাই, এবং আমি তো মনে করি তোর কবর এখানে হবে না, হবে না এগুলির কবর এখানে একটাও। কাজেই আমি ওরকম লোক চাই না, আমি দেশপ্রেমিক চাই। অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ, ক্যাবিনেটের চেহারা দেখেই মানুষ আশাবাদী হবে অথবা হতাশ হয়ে যাবে, কি মনে করেন? যথার্থই বলেছেন। আমি ক্যাবিনেটটাই তো একটা গুরুত্বপূর্ণ, মর্নিং শোজ দ্য ডে একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই থিওরিতে যদি আপনি দেখেন তাহলে সর্বপ্রথম মানুষ মূল্যায়ন করবে ক্যাবিনেট দেখে। তো সেই ক্যাবিনেটের চেহারাটা কি হবে, এবং সেখানে সবচেয়ে বড় সততা জায়গাটিকে অবশ্যই নির্লোভ মানুষজনকে বাছাই করার ক্ষেত্রে এই জায়গাটাতে দেখতে হবে। এবং হ্যাঁ, দুর্নীতির জায়গাটা তারেক রহমানকে একটা বিষয় খেয়াল করতে হবে, যে অনেকেই মানে একটা যুক্তি দাঁড় করাবেন যে ভাইয়া, যে আমরা 15 বছরে আমার ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে, একটু সুযোগ তো দিতে হবে, এই জাতীয় কথাবার্তা কিন্তু আসবে। আমরা যা বুঝি বাংলাদেশের চরিত্রের জায়গা, আবদার, হ্যাঁ আবদারের জায়গা বুঝি শুনিয়ে বলবে যে 15 বছর তো আওয়ামী লীগ সব ধ্বংস করে দিয়েছে, আমার কারখানা ধ্বংস হয়ে গেছে, আমার ব্যবসা ধ্বংস হয়ে গেছে। তো এইগুলোতে কিন্তু গলা যাবে না। এই 15 বছরে কিন্তু এরপরে সার্ভাইভ করেছো, তো তোমার চাইতে খারাপ লোকজন, কষ্টের লোকজন এদেশে ছিল না? অবশ্যই। দিন আনে দিন খায় লোক চলতেছে না। তুমি যদি এখানে দায়িত্ব পালন করতে হয় তাহলে এভাবেই করতে হবে। এ ধরনের সুযোগ সুবিধা, সুযোগ সন্ধানী লোকজনকে দায়িত্বটা দেওয়া যাবে না। আমি যেটা শুনতে পেলাম, যদি সত্য হয়, আমার কাছে আইডিয়াটা খারাপ মনে হয় না। আমি যেটা শুনেছি, যেই কজন ধরা যাক 40 জন মন্ত্রী নিয়ে ক্যাবিনেটটা গঠন করবেন, তাদের প্রত্যেকের পেছনে 10 জন করে তাদেরকে ওয়াচ করার জন্য মানে প্রাইভেট গোয়েন্দা নজরদারিতে রাখা হবে, এরকম প্ল্যান নাকি তারেক রহমানের আছে। এটা আমি একজনের কাছে শোনা, এটা সত্য মিথ্যা আমার যাচাই করা সম্ভব হয় নাই। যদি এ ধরনের কোনো চিন্তা না থাকে তাহলে তো আমি বলবো অন্তত পক্ষে তারেক রহমানের মধ্যে সৎ চিন্তাটা কাজ করছে, যে প্রত্যেকজন মন্ত্রী যাতে কোনো রকম দুর্নীতি অপকর্মের সাথে জড়িত হতে না পারে, এটা পর্যবেক্ষণ করে তাদের ব্যাপারে সময়ে সময়ে রিপোর্টগুলো সংগ্রহ করে একটা পদক্ষেপ নেবেন। এইটা একটা ইতিবাচক দিক। কামাল, আপনি যদি একটু পার্লামেন্টের গঠন প্রক্রিয়া নেয়, যে বিষয়টি আব্দুল্লাহ আলোকপাত করলেন, যে সেখানেও জবাবদিহিতা নিশ্চিত করা, বিরোধী দল থেকে সভাপতি করা, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটিগুলোর, আপনি কি মনে করেন? বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারও করা হবে, সভাপতি করার প্রস্তাব তো আপনার এই জুলাই সনদে আছে, এবং এগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে তো এটা অটো হবে, এবং এটা তো যখন জবাবদিহিতার মুখে পড়তে হতে পারে। কারণ হয় কি জানেন, সংসদীয় যে কমিটিগুলো আছে এগুলো কিন্তু খুব পাওয়ারফুল, আসলে খুবই পাওয়ারফুল। কোন মন্ত্রণালয়ে কি হচ্ছে না হচ্ছে, কোন মন্ত্রণালয়ে কি অনিয়ম দুর্নিয়ম, এই দুর্নীতি, সেগুলি সবই কিন্তু সংসদীয় কমিটিতে উঠে আলাপ হয়, এবং তথ্য দিতে বাধ্য। সংসদীয় কমিটির কাছে কিন্তু মন্ত্রণালয় জবাবদিহি করে, হ্যাঁ জবাবদিহি করতে বাধ্য। সংসদের কাছে জবাবদিহিতাটাই তো ওখানে জবাবদিহি হয়ে যাচ্ছে। মানে আমাদের এখানে হয়েছে কি জানেন, অনেক নিয়মই ভালো ভালো নিয়ম আগেও ছিল, এগুলো এটা তো আগেও ছিল, কিন্তু কার্যকর ছিল না। মানে বন্দুক একটা ধরা দিছে, চোর আসলে মারবা, কারণ কিছুক্ষণ পর চোর আর বন্দুক দাঁড়িয়ে বসে বসে একসঙ্গে বিড়ি সিগারেট খাইতেছে, অবস্থা হলো এটা ছিল আগে আর কি। এখন নিয়ম আসছিল, আগেও নিয়ম, অনেক নিয়ম ছিল, নিয়মগুলি পালন করতে হবে, এবং নিয়মগুলি পালিত হচ্ছে কি না হচ্ছে এটা দেখার দায়িত্ব আসলে বিরোধী দলের। আওয়াজটা তো বিরোধী দলের কাছ থেকে আসতে হবে। দেখেন আমরা একটা ধরুন পলিটিক্যাল পার্টি দেখি, আমাদের কি, ধরুন আমি একটা অনিয়ম দেখলাম, আমি চিল্লাইতেছি, হ্যাঁ এটা হয় না, এটা হয় না, হয় না, তা আমার কথা কে শুনবে রে ভাই? আমি তো কেউ না, আপনি তো কেউ না, আমি আপনি তো ইন্ডিভিজুয়াল, তাই না? ইন্ডিভিজুয়াল কথা কিন্তু কেউ দাম দেবে না। কিন্তু আমরা আশা করি কি, যেহেতু পলিটিক্যাল পার্টি যেগুলি থাকবে, হয় সেটা সংসদের বিরোধী দল হোক অথবা সংসদের বাইরের একটা পলিটিক্যাল পার্টি হোক,
এই পার্টিটা আমাদের পাবলিকের হয়ে কথা বলবে, আমরা এটা চাই। এখন আমাদের দুর্ভাগ্য কি, আমরা এমন একটা বিরোধী দল পাইছিলাম এর আগে গত 3টা সংসদে, যে নাকি সরকারের কাছে এই ভিক্ষার থালি দেখায় থাকতো, যে আমার কিছু দাও, আমার কিছু দাও। মন্ত্রিত্ব নাই, এইগুলো করতো। তো তারা তো নিজেরাই তো মানে ভিক্ষুক, তো তারা আমারে কি দিবে? কাজে আমি মনে করি ভাই এইবার একটা খুবই, আমার মনে হয় খুব ভাইব্রেন্ট একটা আমরা পার্লামেন্ট পেতে যাচ্ছি, এবং এখানে জামাতের ভূমিকা। এবং আমি এটাও বলি, দেখেন জামাত এই নির্বাচনে কিন্তু অনেক দূর ভোট পেয়েছিল এবং ভালো করেছে, তারা নিশ্চয়ই অভাবিত ভালো করেছে আমি মনে করি। জামাতের তো এইটাই জীবনের শেষ ইলেকশন না। জামাতকে ভোট না দিয়ে জনগণ কি ভুল করলো? এটা যদি জামাত সেরকম ভালো কিছু করতে পারে, দেখাতে পারে, তাহলে কিন্তু আমরা মনে করবো তাই তো জামাত তো ভালো দেখাচ্ছে, তাহলে তো আমরা ভোট না দিয়ে ভুল করছি। এটা তো মানুষের এই মধ্যে, আমাদের মধ্যে মানে ভোটারদের মধ্যে এই যে একটা অনুশোচনা, এই যে একটা অতৃপ্তি, এই ভাবটা, এই ধারণাটা কিন্তু জামাতকেই সৃষ্টি করতে হবে। রাইট, আবার বিপরীত দিকে বিএনপিকে সৃষ্টি করতে হবে যে না, তুমি কোনো ভুল করো না, তুমি ঠিক লোকটাকে ভোট দিছো, তুমি যোগ্য লোকটাকে ভোট দিছো। যে এই যে একটা কম্পিটিশন সংসদীয় গণতন্ত্রে, এই কম্পিটিশনটা লাগাতার চলতে থাকে, এবং এই কম্পিটিশন চললেই কিন্তু দেশটা অগ্রসর হতে থাকে। যে অন্তর্বর্তীকালীন সরকারের অনেক কর্মকাণ্ডর দায় নতুন সরকারকে দীর্ঘদিন বহন করতে হবে, দীর্ঘদিন। সেগুলি না এখন আর আলোচনার বিষয় না, আলোচনার বিষয় না। এই কারণে 2 থেকে 3 দিন আছে তাদের আয়ু। মনে করেন একজন রুগী, ডাক্তার জবাব দিয়ে দিছে, ভাই এখন আর কিছু নেই, ভালো মন্দ যা খাওয়ানো খাওয়াই দেন, অথবা যার যা স্মৃতি আছে চাষবাস এসে বলেন, আলাপ আলোচনা করেন, ওনার যাওয়ার সময় হয়ে গেছে। তখন উনি গত বছর চাকরিকালীন কারে ধমক দিছিল, কি করছিল, এই কাহিনী বলে কোনো লাভ আছে ভাই? তো গন কেস, যাবার দেন না। আমার খালি তারপরে একটাই তো কথা, একেবারে শেষ মুহূর্তে আমেরিকা থেকে 25টা যুদ্ধ বিমান মানে বিমান কেনা, তো চুক্তি করছে, পারলে এগুলো বাতিল করেন, হ্যাঁ, পারলে বাতিল করেন, আলোচনা করতে লাভ নাই। হ্যাঁ ঠিক আছে, যদি মনে করেন যে ঠিক হয় না, এই প্রস্তাব তো আমরা আরো আগে, আরো 5-6 মাস আগে দিয়ে রাখছি। সেটা হলো গিয়ে যে ভাই এই উপদেশটা যারা আছে, এবং এখানে সরকারের কি পয়েন্টে মানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা রাখে এমন এমন পদে যে সমস্ত দ্বৈত নাগরিক আছে, এদের সবাইকে সবারই বিদেশ যাত্রার উপর আপাতত নিষেধাজ্ঞা দিতে হবে। নিষেধাজ্ঞা দিয়া তাদেরকে চেক করতে হবে তারা কি দুর্নীতি করছে কিনা। যার দুর্নীতি করে নাই তাকে স্যালুট দিয়ে বিদায় করে দেন, ভাই তুমি গেলে যাও, থাকতে থাকো। আর যারা দুর্নীতি পাবেন ওদেরকে বিচারের আওতায় আনেন। পরে যে হাহাকার করবেন যে জামাতের মতো যে 335 না 75 বাড়ি আছে, তারা তো আমি পাই না কাছে ইংল্যান্ডে। হ্যাঁ, ওই হাহাকার শুনে তো আমার কোনো লাভ নাই। মানুষ এই সরকারকে আমি বলবো দায়িত্ব নেওয়ার পরে এটা হলো আপনার প্রথম কাজ, যে সমস্ত দুর্নীতির অভিযোগ আছে আগের সরকারের উপর, আগের সরকার বিভিন্ন উপদেষ্টার উপর অনেকের আছে, ইতিহাস পেয়ে যাবেন। যেই দিন ওনারা ক্ষমতা গ্রহণ করবেন, যেই দিন ওনাদের কাছে ঝাঁকে ঝাঁকে এই সমস্ত দলিলপত্র যাইতে থাকবে, কোনো সমস্যা নেই। ওইগুলি নিয়ে আলোচনা করেন, জাজ করেন, করার পর যেগুলি বিচারযোগ্য বিচার করেন, যারা অন্যায় করেছে শাস্তির আওতায় আনেন। তাহলেই কিন্তু মানুষের মধ্যে একটা আস্থা আসবে যে না, আপনি আসলে দুর্নীতি সহ্য করবেন না। এই আস্থাটা শুনেন, শুরুতে কিন্তু আস্থা আনতে হবে। শুরুতে আপনি আমাকে বললেন যে ভাই তুমি কি বিরিয়ানি পাকাইতে পারো? আমি বলি হ্যাঁ পারি। তাহলে তুমি 50 জন লোকে বিরিয়ানি পাকাই খাওয়াবা? আমি হ্যাঁ খাওয়াবো। আপনি চাউল টাউল নিয়ে আসলেন, সব নিয়ে আসলেন। হ্যাঁ, আপনি দেখেছেন আমি খালি কি গুটুর গুটুর করতেছি, আপনার লোকে 50 জন অতিথির কিন্তু পেটে ক্ষুধা পারতেছে। পরে এমন এক জিনিসই বানিয়ে আনছি, ওটা না হয়েছে বিরিয়ানি, না হয়েছে খিচুড়ি, না হয়েছে ভাত, কি যে হয়েছে কেউ জানে না। তখন আপনার কি হবে? আমি 2টা চট থাপ্পড় খেলাম, কিন্তু এই 50 জন অতিথির কাছে আপনার অবস্থাটা কি হবে? রাইট, এই 50 জন অতিথি মনে করেন দেশের জনগণ। রাইট। আর এই যে আমি বাবুর্চি, অথর্ব বাবুর্চি, এটা হলো এই সরকার, বর্তমান সরকার। আর আপনি মালিক, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিরিয়ানি খাওয়ানোর। এখন আপনি কি করবেন আপনি এটা বুঝেন। আগেই দেখেন যে ভাই তুই পারবি কিনা বল। এখন আমি তো শুরু থেকে বলতেছি আর পারবে না, আমি বলছি পারবে না। এখন বলবেন যে তুই তো একটা বায়াস। ঠিক আছে, আমি বায়াস ভাই, আমি বায়াস। আপনি একটু বিচার করে দেখেন কি কি পারছে, কি কি পারে নাই, কি কি ঝামেলা পাকাইছে, কি কি ঝামেলা পাকায় নাই, আপনি দেখেন। আমি তো মনে করি আগামী সরকার দায়িত্ব নেওয়ার পরের দিন থেকে শুরু হবো পে কমিশন বাস্তবায়ন আন্দোলন, পরের দিন থেকেই। এবং সরকার তখন হাবুডুবু খাবো। কেন? কারণ ওরাও বুঝে, এই সরকারি কর্মচারীরা বুঝে যে এখনই সময় চাপ দেওয়ার। প্রথম দিন থেকে চাপ দিবে, আমি বললাম আপনি মিলাই নিন, অথবা প্রথম সপ্তাহ থেকে তো দিবেই।
সরকার কোত্থেকে বাস্তবায়ন করবো? এখন তো এতে বলা উচিত যে অর্থের যে সংস্থান জিনিস তো তুমি থাকতে হবে। বাস্তবায়ন করতে পাও নাই সেটা তুমি আমার জন্য ক্রিয়েট করলা কেন? এটা কেন ক্রিয়েট করছে? এই সরকারকে ব্যর্থ প্রমাণ করা হতো, তারা বলবে যে আমরা তো পারি নাই, এরা তো আরো পারে না। তখন কি হবে দেখেন। এম আব্দুল্লাহ, নতুন সরকারকে এই অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায় বহন করতে হবে। এটা মাসুদ কামাল ভাই যেভাবে বলেন, আমি সব বিষয়ে একমত হওয়ার এখানে সুযোগ কম আমি দেখি। কারণ হচ্ছে যে এই যে ডক্টর ইউনূসের সরকার কোন প্রেক্ষাপটে দায়িত্ব নিয়েছে এটা আপনাকে প্রথমে মূল্যায়ন করতে হবে। একটা বিপর্যস্ত দেশ যখন আপনি যদি শুরুর দিকে দেখেন, আপনি সাংবাদিক, মাসুদ কামাল ভাই সাংবাদিক, আমরা কাছে থেকে দেখেছি, শুরুর দিকে কিন্তু কোনো কেউ দায়িত্ব নেওয়ার মতো লোক পর্যন্ত ছিল না। আমি সুনির্দিষ্টভাবে জানি যে আমাদের সাংবাদিকদের মধ্যে হেভিওয়েট সম্পাদককে অফার করা হয়েছিল যে আপনি আসেন একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। তিনি বলেছেন আরে এই সরকারের টিকবে কিনা আমার সন্দেহ আছে, আমি এইসব ঝামেলার মধ্যে যাব না। শুরুতে কিন্তু যে পরিস্থিতিতে 5ই আগস্টের পরে সরকার দায়িত্ব নিয়েছে, ওই সময় অনেককে কিন্তু উপদেষ্টার অফার দিয়েও কিন্তু তাদেরকে কাছে আনা যায় নাই, পাওয়া যায় নাই। সেরকম একটা সময়ে তারা ঝুঁকি নিয়েছেন। তারপরে কি হলো, প্রতি বিপ্লবের চেষ্টা হলো। আপনি দেখেছেন যে একের পর এক প্রতি বিপ্লব, সচিবালয় দখল হয়ে যায়, আনসাররা কিভাবে সচিবালয়ে ঢুকে গেল। তারপরে আমরা বিভিন্ন দাবির যে বহর, প্রায় 1,500-এর মতো আন্দোলন মোকাবেলা করতে, 1,500-এর বেশি, 1,500-এর হিসাব, 1,500-এর হিসাব কিন্তু আরো 4 মাস 5 মাস আগে, প্রায় 2 থেকে 2,500 আন্দোলন মোকাবেলা করতে হয়েছে এই সরকারকে। এবং একটা বিপর্যস্ত ব্যাংক ব্যবস্থা, যে ব্যাংক ব্যবস্থার তলা ফুটো ছিল, ব্যাংকে কিছু ছিল না, রিজার্ভ ছিল $15 বিলিয়ন মধ্যে নেমে এসেছিল, সেটা এখন $30 বিলিয়ন গিয়ে একটা স্থিতিশীল জায়গায় এসছে। এবং বাংলাদেশের উপর ঋণের যে চাপ ছিল, ঋণের কিস্তি খেলাপি হয়ে গেছিল বাংলাদেশ, সেই জায়গাটাতে জ্বালানির টাকা পরিশোধ করতে পারে না, জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে, আদানি বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিচ্ছে তাদের বকেয়া বিলের জন্য। এই বিষয়গুলো, বড় বড় ইস্যুগুলো, আপনি কি যদি আওয়ামী লীগ সরকার কন্টিনিউ করতো, এই যে গত 18 মাসে প্রতি 3 মাস অন্তর আইন করে নিয়েছিল আওয়ামী লীগ সরকার, যে অটো 3 মাস অন্তর গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়বে, 18 মাসে কয়বার বাড়তো হিসাব করে দেখেন, 3 দিয়ে ভাগ করে দেখেন যে কতবার বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়তো। এই সরকার কিন্তু একবারের জন্য এই জ্বালানির দাম কিন্তু বাড়ায় নাই। জ্বালানির সংকট আছে, এটা তারা ধারাবাহিকভাবে আওয়ামী লীগের উত্তরাধিকার সূত্রে আওয়ামী লীগের কাছ থেকে পেয়েছে, সেই সংকটটা আছে। কিন্তু নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু মোটামুটিভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ কিন্তু নিশ্চিত করে গেছে এই সরকার। তো সুতরাং ঢালাওভাবে আমরা যদি বলি এই সরকার ব্যর্থ হয়েছে, সব উপদেষ্টা ব্যর্থ হয়েছে, বিষয়টা আপনি যদি উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা, সড়ক উপদেষ্টা, তার ব্যাপারে কিন্তু যথেষ্ট সুনাম আছে। তিনি সড়ক খাতের যে প্রজেক্টগুলো আছে, বিগত সরকারের যে প্রকল্পগুলো আছে, অনেক প্রকল্প থেকে কিন্তু অনেক অর্থ বার্গেনিং করে অনেক অর্থ সাশ্রয় করে এনেছে। এবং তারা দুর্নীতি হয় কখন, দুর্নীতি বাংলাদেশে দুর্নীতির যে সংজ্ঞায় চলে গেছে, আওয়ামী লীগ এটাকে 1,000 কোটি টাকার নিচে কোনো দুর্নীতি হতোই না আওয়ামী লীগের সময়। সেই জায়গাটাতে আমরা দেখেছি কি এইটা করার জন্য, বড় দুর্নীতি করার জন্য বড় প্রজেক্ট দরকার। এই সরকার তো কোনো নতুন কোনো প্রজেক্ট নেয় নাই যে সেটা দিয়ে দুর্নীতি প্রজেক্ট লেনদেন করে প্রজেক্টে যাবে, সে ধরনের দুর্নীতি করার সুযোগ। আর বাংলাদেশে প্রশাসনিকভাবে রন্ধ্রে রন্ধ্রে বিভাগওয়ারি বিভিন্ন সেবার ক্ষেত্রে যে দুর্নীতি, এই দুর্নীতি কখনো নির্মূল করা যাবে না। এটা হলো আমলাতান্ত্রিক যে সিস্টেমের মধ্যে যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, এই দুর্নীতি কারো পক্ষে দূর করা সম্ভব কিনা সেটা আমি সন্দিহান। মাসুদ কামাল, আমরা একেবারেই শেষ প্রশ্ন, সেটি হচ্ছে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে নতুন বন্দোবস্ত, নতুন প্রেক্ষিত, এই ক্ষেত্রে পররাষ্ট্রনীতি, বিশেষ করে এই গণ অভ্যুত্থানের বিপরীতে অবস্থান নেয়া প্রতিবেশী দেশ ভারত, কি ধরনের পররাষ্ট্রনীতি হওয়া উচিত, বা তাদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে কি অবস্থান হওয়া উচিত? ভারত একটা ভিন্ন দেশ, অন্য যে কোনো দেশের সঙ্গে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক একটু পার্থক্য তো হবে, কারণ তারা আমাদের প্রতিবেশী দেশ, খুব প্রভাব বিস্তার আমাদের একদম চারপাশে ঘিরে আছে। তার মানে এই না আমাদের মানে এই কারণে তাদের সঙ্গে আমাদের নতজানু পররাষ্ট্রনীতি থাকবে, এটা আমি মনে করি উচিত হবে না। আমার একদম মানে বৈরী সম্পর্ক থাকবে, এটা উচিত হবে না। আমাদের জন্য, আমাদের স্বার্থের জন্য যা করলে ভালো হয় সেটাই করতে হবে। এবং তাতে আমাদের আত্মসম্মানের একটা ব্যাপার আছে। কিন্তু দেখেন, আমাদের দেশের মানুষ আওয়ামী লীগের বিভিন্ন সময়ে ভারতের সঙ্গে যে সম্পর্ক ছিল, এই সমস্ত সম্পর্কের কারণেই কিন্তু বাংলাদেশের মানুষ, গড়পড়তা মানুষ, যে কাউকে জিজ্ঞাসা করেন তাদের মধ্যে ভারত বিরোধিতা খুব প্রবল। এটা কেন হয়েছে? এটা কিন্তু তৈরি করা হয়েছে। আমাদের এখানে যখন ভোটারবিহীন নির্বাচন হয়,
তখন তারা বলে যে এটা আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। আর আমাদের এখানে যখন গণ অভ্যুত্থানে একটা ফ্যাসিবাদী সরকারের পতন হয়, তখন তারা তাকে আশ্রয় দেয়। তো এইগুলি ভাই আমার দেশের মানুষ কে ভালোভাবে নেবে বলেন? ভালোভাবে নেই তো, তাদের আচরণ ভালো ছিল না। তো এখন তারাও নিশ্চয় দিনে বুঝতে পারছে, যদি বুঝতে না পারতো তাহলে তাদের মানে কেন তারা খালেদা জিয়ার মৃত্যুর পরে ওদের পররাষ্ট্রমন্ত্রী পাঠিয়েছেন পাওয়ারফুল তাকে, লোক, হ্যাঁ। তিনি কেন আসবেন? উনি এসে তারপর তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বলছে যে দুদেশের মানে সম্পর্ক উন্নয়নে তারা। তো এখন আগামীতেও আমি মনে করি তারাও বুঝতে পারছে যে দেশের মানুষ কি চায়, এবং আমাদের নতুন সরকারও আমি মনে করি যে এমন কিছু করবেন না যাতে নাকি আমাদের আত্মসম্মানে কোনো আঘাত লাগে, আবার এমন কিছু করবেন না যাতে নাকি আমাদের স্বার্থের কোনো হানি ঘটে, মানুষের ভোগান্তি বাড়ে, এটা করবেন না। আমি যেখানে একটা কথা বলি যে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যাবৎকালে ভারতের সঙ্গে আমাদের দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সর্বনিম্নে ছিল, এবং এই সর্বনিম্নে থাকার কারণে আমরা অনেক লাভ